আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। গতকালকের ভিডিওটার পরেও মনে হয় এই বঙ্গু মূর্খদের এখনো শিক্ষা হয় নাই। আপনি এই মুহূর্তে ব্যানার এবং হেডলাইন দেখছেন, আমি বলছি খেজুর এবং তেল এই দুই জিনিসের নাটক চলছে। ভাই, খেজুর তো আসে রমজানের 45 দিন আগে। 45 দিন আগে খেজুর আসে। সারা জীবন দেখে আসছি খেজুর আসতো তো এই ওয়ার্ড কমিশনারদের কার্যালয়ে চলে আসতো, বা জেলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওয়ার্ড কমিশনের কার্যালয়ে আসে, চেয়ারম্যানদের কার্যালয়ে আসে, ওখান থেকে আস্তে আস্তে বিলি করা হয়। তো এই যে নুনুনাথ আবদুল্লাহ, উনি এমন কইরা ফেলাইলেন যে একবারে ওফ খেজুর আসছে, আমি হিসাব করে করে দেখাচ্ছি এইটা এখানে যাবে এটা। ও ভাই, আসছে তো 520টা, তো এখানে 500 বক্স, 20 বক্স কই গেছে? আপনার আব্বার পেটে নাকি আপনার আম্মার ডট ডটের ভিতরে কোথায় গেছে? একটু কইবেন আমাদের। মস্করা করেন। আইসে তো রমজানের 45 দিন আগে, এখন আর সময় আছে 9 দিন। আরো যেই খেজুর আসছে ওই খেজুর মার্কেটে, সেইখান থেকে দলা পচা গলা খেজুর দিয়ে এখন আইনা আপনি দিছেন। হ্যাঁ, আর সরকারের খুব খাদ্য গুদাম থেকে খেজুর আসছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে। অরিজিনাল খেজুরের প্যাকেটটি কেন কাউরান বাজারে বেচলেন? আর পচা খেজুর আইনা এখন এই যে 9 দিন আগে মানুষেরা দিচ্ছেন, মানে হুড়াহুড়ির ভিতরে খেজুর দিছি, কেউ আর চাইব না, এগুলো নিয়ে আলোচনার টাইম নেই তো। কারণ আপনি আজকে কালকের ভিতরে খেজুর দিবেন, মানুষের তাড়াতাড়ি খেয়া ফেলাইবো, এরপর ঈদ মার্কেটিংয়ে লাগিয়া যাবো, সুতরাং মানুষ আলোচনাই করতে পারবে খেজুর কি পচা ছিল না গলা ছিল। আর আপনাদের কাছে যদি এই খেজুর যদি কোনো ব্যাংকে রাখা যেত, এটাও রাখতেন। বন্যার সময়ের 12-13 কোটি টাকা, হেটার হিসাব দিলেন না। এখানে এখন 520 প্যাকেট খেজুর পাইয়া কয়েক 500 প্যাকেট। অবশ্য আপনি আমার কথা মিথ্যা হইতে পারে, সরকারি গ্যাজেটও দেখাই দিচ্ছে আপনি, এই যে দেখেন। এবং আপনাদেরই আব্বার পত্রিকা আমার দোষ, স্বপ্ন দোষ না, আমার দোষ, ওই পত্রিকার নিউজ, এগুলা আমার কথা না ভাই, ঠিক আছে না? এগুলো আপনাকে দেখে দিচ্ছে, একটু দেখে নেন পরিষ্কার করে। ওনারা কি বলছে আমাদের বললেন না যে আমরা সব কিছুতেই আপনার সমালোচনা করি, সেটা আমাদেরকে বললেন না। এদিকে আবার তেল নিয়েও নতুন নাটক। গত 2 দিন ধরে তো ভারতের মোদির ডট ডট পর্যন্ত চুইয়া মুইয়া তেল চাইছে। এখন মনে হয় একটু বুঝতে পারছে যে মোদি কি পুরা তেল দিব কি দিব, কারণ সবার তেলের দরকার। আপনারা তো যা দিব, যেই চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তো অতটুকু দিবে, এর বেশি তো আর দিব না। কারণ আপনারা তো আর জঙ্গি সরকার, আপনারা তো আর নর্মাল সরকার না। তাই এখন আপনার আবার নতুন নাটক, রাশিয়া থেকে তেল কেনার অনুমতি চেয়েছে আমি আমেরিকার কাছ থেকে। কয়দিন পর মনে হয় বউ লইয়া শুইতে গেলেও আমেরিকার অনুমতি লাগবে নাকি ভাইয়া? তারেক ভাইয়া, আমার ভাবির লোকে শুইতেও কি আমেরিকার অনুমতি লাগবে এখন আপনাকে? না, চোখে চোখ রেখে কথা বলবো, সবার আগে বাংলাদেশ ভাইয়া। এখন বাংলাদেশ কই গেছে ভাইয়া? এখন কেন আমেরিকা থেকে অনুমতি নিতে হয়? আর এই নাটক একটু কম করেন প্রিয়। আপনার, আমি শুদ্ধ ভাষায় কইতে পারি না, আমার কথা নাটক সদাই এন কম। রাশিয়ান তেল আপনি আনতে পারবেন না। তার কারণ হচ্ছে রাশিয়ার যে ক্রুড অয়েল, এইটা রিফাইন করার শক্তি বাংলাদেশের নাই। বাংলাদেশের চিটংয়ে যে মিল আছে, ক্রুড অয়েল যেটাকে আপনার রেডি করে, ওইটা রাশিয়ান ক্রুড অয়েল পারে না। কারণ এটার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, তো ওগুলা পারে না। এগুলো একমাত্র আমাদের পুরো এশিয়ার মধ্যে ইন্ডিয়া আর চায়নার আছে, এদের আছে। এরা আইনা, এরা রিফাইন করে এরাই বেছে। আমেরিকাই নিতে পারে না, আমেরিকাই ইন্ডিয়া থেকে লয়ে যায় রাশিয়ান অয়েল কিন না। পৃথিবীর বহু দেশে ইন্ডিয়া থেকে কিনে এখন। চায়নাও কিনছে কতদিন আগে, অবস্থা দেখছে। চায়না নিজেও আমদানি করে রাশিয়া থেকে। বাংলাদেশ পারবো না, কারণ বাংলাদেশের যে মেশিন, এই মেশিন দিয়ে আসলে তেল পরিষ্কার করা যায় না। আমাকে অন্য তেল, মিডিল ইস্টের তেল, এটা এটা তো বিভিন্ন গ্রেডের আছে। রাশিয়ার যেই গ্রেড, এই গ্রেড আমাদের হবে না। আর এই গ্রেডের তেল রাশিয়া থেকে আইনা যদি রিফাইন করতে হয়, তাহলে বিশাল লঙ্কাযোগ্য আবার মেশিনকারি বসাইতে হবে। এটা হচ্ছে কোভিডের সময় একবার রাশিয়ার শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছিল, যে বাংলাদেশ যদি চায় এই ক্রুড, যেটা রাশিয়ান ক্রুড অয়েল, এইটাকে আপনার রিফাইন করার পুরো যন্ত্রপাতি মেশিনপত্র সমুদ্রের ভেতরে বসাই দিবে, মানে ভাসমান প্ল্যাটফর্ম বসাই দিবে। কিন্তু ওই সময় যে বৈশ্বিক বিভিন্ন কারণ, জিও পলিটিক্স, নিষেধাজ্ঞা, টাকাটা কিভাবে দিবে কিভাবে আনবে, এগুলা নিয়ে একটা ঝামেলার কারণে তখন গড়ায় নাই। আর এখন আপনারা আসছেন যে এই মুহূর্তে যুদ্ধ লাগছে, কালকের থেকে বা আগামী 1 মাসে 200 টাকা ব্যারেল হয়ে যাবে তেলের, এখন আমরা রাশিয়ান তেল আনবো।
আপনি আইনা কি ভাইয়া, আপনি আইনাকে ওগা দিয়ে দিবেন, মস্কারি করেন। এই কথাগুলো আবার আপনারা সবাই কি মনে করেন জানেন, যে আমরাই মনে হয় বাকওয়াজ করতেছি। না ভাই, এগুলো সব পত্রিকাতে আছে, সবই পত্রিকাতে আছে। আর আমাদের অবস্থাটা কিসে জানেন, এই ভাইয়াদের অবস্থাটা কথা বলে দেখেন। ইলেকশনে এক ভদ্রলোক দাঁড়াইছে, তো যে ভদ্রলোক দাঁড়িয়েছেন ওনার নাম হচ্ছে যে আপনার নুনু। তো পত্রিকাতে আসছে নুনু খারাইছে। এইটা দেখে মহিলারা খেপে গেছে, "এই শালা শালা কি নুনু খারাইছে, নুনুর সাথে আমাদের সম্পর্ক নাই", যা পিড়াপিড়ি লাগাইছে। তো পরের দিন পত্রিকা আবার দিছে যে মহিলারা নুনুতে সন্তুষ্ট নয়। এই কথা শুনে মহিলারা আরো খেপছে। এইবার গোলাগুলির অবস্থা, তুই শালা এগুলো লিখে তো আমাদের পরিবারের ভিতর ইয়ে নষ্ট করতেছস, এই ইয়ে চেঞ্জ কর। তো এখন হেডিং চেঞ্জ করার পর দিয়ে, না মহিলারা নুনুর উপর কিছুটা সন্তুষ্ট। এখন এই যখন অবস্থা, তখন নেতায় পাঠাইছে যে মহিলাদের মধ্যে আর নুনুর মধ্যে একটা সম্পর্ক যাতে ভালো হয়, ইলেকশন জিতে এই ব্যবস্থা করো। তো যে ব্যাটারে পাঠাইছে ওই ব্যাটা আবার নুনুরে দেখতে না, কেন জানেন? তার কারণ হচ্ছে যে নুনু একসময় ওনারা কইছিল, স্যার আপনি এত সিপা হাগেন কেমনে। তো এটা নিয়েই মানে এই যে পত্রিকার কি, নুনু একজনের নাম নুনু, কয় নুনু খারাইছে। তো আমাকে এই যে বিএমপির তারেক ভাইয়া তারা হচ্ছে যে সেই নুনুর মতন। এখন যখন ওই যে শর্ট, তখন ওনাদের নুনু কারাইছে, ওনারা এখন আরেকজনের নুনু চুই আছে, নরেন্দ্র কাকার নুনু চুই আছে। ঢাকা টু দিল্লি কইতেছে না, এখনকার রাশিয়ার থেকে আমরা তেল আনবো, তুমি তেল আইনা তোমার সোগাই দিবা, শালার পর তেল আইনা। এখন তোমার আমেরিকা আব্বার কাছ থেকে তেল আনো না, হেটা আনো না কেন বাইনচোদ। আরে হাসনাত সাবদুল্লাহ, আগে বেটা 12 কোটি 13 কোটি টাকার হিসাব দে, তুই খোরমার হিসাব আম করে দিস না। তাও আবার এখন জন খোরমার টাইম শেয়ার, জন আর খোরমা কিনানোর মানুষ নাই, খোরমা কিনানোর মানুষ নাই, দোকানেও বেচা যাইব না। এই জন্য এখন আম করে কষে, আমরা সবাই জানতাম এটা দুম্বার মাংস, ওই বেড়ার মাংস সব যায়। এটা এখন না, হেই শালার তোর এরশাদ পিরিয়ডও দেখে আইছি। তুই এনে কি নতুন কবি? তুই প্রথমে ফকির উত্তর বাপ্ত বলে রাজমিস্ত্রি, তুই ইলেকশন করার টেয়া কই পাইছস, এত বড় গাড়ি চালানোর টেয়া কই পাইছস। আর এখন যে স্কিন লাগাই দেখা যায় স্কিনের টাকা কবে আগে হেডির হিসাব দে, এগুলার হিসাব লন বঙ্গু মুরুক্ষ, এগুলার হিসাব নেন, তারপরে কথা বলেন। খলিলুর রহমান সম্ভবত সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি সরাসরি মুখোমুখি খেলবেন। তিনি জামায়াতে ইসলামী যাতে আর কখনো ভুলেও তার বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, তার বিরুদ্ধে তদন্তের দাবি, এসব নিয়ে রাজপথ কিংবা সংসদ শুরু হতে যাচ্ছে, সংসদ গরম করার কথা কখনো না ভাবে, কাজেই তিনি শায়েস্তা করে ছাড়বেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হচ্ছেন সেই ব্যক্তি, যেই ব্যক্তিকে যখন ডক্টর ইউনূস নিয়োগ দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, আমাদের সবার মনে আছে বিএনপির নেতারা সোচ্চার হয়ে উঠেছিলেন যে কিভাবে একজন বিদেশি নাগরিককে ইউনূস সাহেব জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর স্পর্শকাতর তথ্যগুলো বিদেশিদের কাছে ফাঁস করে দেওয়ার ব্যবস্থা করছেন। তখন খলিলুর রহমান ওই মন্তব্যে কিছুমাত্র বিচলিত না হয়ে পাল্টা সংবাদ সম্মেলন ডেকেছিলেন এবং সংবাদ সম্মেলন ডেকে বলেছিলেন তিনি দীর্ঘদিন আমেরিকায় থাকায় যদি বিএনপি তাকে বিদেশি নাগরিক বলে, তাহলে তিনিও তারেক রহমানকে দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে থাকায় বিদেশি নাগরিক হিসেবে অভিহিত করবেন। তার গায়ে ঢিল মারতে গেলে সে ঢিল নাকি অন্যের গায়েও গিয়ে পড়তে পারে। তখন বিএনপি আরো তেলে বেগুনে জ্বলে উঠেছিল। রুহুল কবির রিজভী রীতিমতো বিএনপির দফতর থেকে সংবাদ সম্মেলন করে বলেছিলেন ইউনূস সরকারকে, তারেক রহমানকে অপমান করায় খলিলুর রহমানকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিতেই হবে। অথচ তার কয়েক সপ্তাহের মধ্যেই দেখা গেল এই খলিলুর রহমানকে পাশে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে গেছেন। আর তারেক রহমান যখন ইউনূসের হোটেলে পৌঁছলেন সেই বৈঠকে যোগ দিতে, তখন তাকে স্বাগত জানাতে ছুটে গেলেন খলিলুর রহমান। সেই 2025-এর জুনের পর থেকে খলিলুর রহমানের সঙ্গে তারেক রহমানের সম্পর্কটা এতই বিশ্বস্ততার এবং ঘনিষ্ঠতার হয়ে উঠেছে যে শেষ পর্যন্ত তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, তখন তার মন্ত্রিসভায় অতি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রী পদটি তারেক রহমান বিএনপির নেতাকর্মীদেরকেও বিস্মিত করে সেই খলিলুর রহমানকে দিলেন।
খলিলুর রহমান হয় তারেক রহমানের কাছে অত্যন্ত বিশ্বস্ত ঘনিষ্ঠ এবং তারেক রহমানের জন্য এমন কিছু করেছেন যে কারণে তারেক রহমানের নিশ্চয়ই সেই কৃতজ্ঞতা প্রকাশ প্রয়োজনীয় হয়ে পড়েছিল, আর না হলে অনেকেই যেটা মনে করেন বা যেই ইঙ্গিত একেবারে স্পষ্টভাবে পাওয়া যায় সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত সহ পৃথিবীর শক্তিশালী দেশগুলোর সঙ্গে খলিলুর রহমানের বা শক্তিশালী দেশগুলোর বিভিন্ন কর্মকর্তার সঙ্গে খলিলুর রহমানের সক্রিয় সম্পর্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আলোচনার সম্পর্ক, এসব কারণেই খলিলুর রহমানের ক্ষমতার কেন্দ্র আসলে এই বিএনপি, জামায়াত বা বাংলাদেশের রাজনীতির চাইতে অনেক উঁচুতে অবস্থিত। কাজেই তাকে বিচলিত করা, বিব্রত করা, শায়েস্তা করা একেবারেই সহজ কাজ নয়। জামায়াতে ইসলামী সেই ভুল কাজটি করতে গিয়েছিল। জামায়াতে ইসলামী সম্প্রতি ইউনূস সরকারের আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যখন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলে বসলেন যে তারা এটা নিশ্চিত করেছেন যে বাংলাদেশে যাতে কোনো চরমপন্থী, উগ্রপন্থী গোষ্ঠী যারা নারী অধিকার, নারীবাদের বিরুদ্ধে তারা ক্ষমতার মেইনস্ট্রিমে চলে না আসতে পারে, এটা তারা নির্বাচনে নিশ্চিত করেছেন। এ কথা শুনে জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে এই দাবি জানালো যে রীতিমতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে হয়েছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে, যে নির্বাচনে তাদেরকে ঠেকিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন বলে সৈয়দা রিজওয়ানা হাসান রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন, সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হিসেবে সৈয়দা রিজওয়ানা হাসানকে যেমন চিহ্নিত করা যায়, তেমনি তারা সেই সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন যে তারা মনে করেন লন্ডন কনস্পিরেসির হোতা হচ্ছেন খলিলুর রহমান এবং খলিলুর রহমান প্রশাসনকে ব্যবহার করে ইউনূস সরকার থেকে বিএনপিকে নির্বাচনে জিতিয়ে আনতে সকল কারসাজি করেছেন বলেই তার পুরস্কার হিসেবে তারেক রহমান তাকে পররাষ্ট্রমন্ত্রী করেছে। কাজেই সরকারকে এখনই জানাতে হবে কি করে তারা খলিলুর রহমান আর সৈয়দা রিজওয়ানা হাসান, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কেন্দ্রে অবস্থান করছিল, তাদের জিজ্ঞাসাবাদ করবে, তাদের বিষয়ে তদন্ত করবে এবং সেই তদন্তের ফলাফল জামায়াতে ইসলামী সহ জনগণকে জানাবে। এহেন দাবি করবার পর এবং তারপর শুক্রবারে বাদজুমা বায়তুল মুকাররমের গেইটে রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানের বিরুদ্ধে তদন্তের দাবিতে সমাবেশ করে ফেলার পর খলিলুর রহমান সম্ভবত মনে করেছেন যে এখন জামায়াতে ইসলামীকে তার যথাযথভাবে শায়েস্তা করা প্রয়োজনীয় হয়ে পড়েছে। ওদিকে জামায়াতে ইসলামীর আমিরও একটা এমন বেফাঁস আর আজগুবি কাজ করে বসেছেন, আমি জানি না, এখনো বুঝতে পারছি না কার পরামর্শে কিংবা কোন বিবেচনায়, কিন্তু এমন এক বেফাঁস কাজ করে বসেছেন যে তা দিয়ে যে বিব্রত করা, শায়েস্তা করা শতভাগ সম্ভব, সেটা দেশে বিদেশে শীর্ষ পর্যায়ে কূটনীতি করে আসা খলিলুর রহমানের পক্ষে বোঝা একেবারেই খুবই স্বাভাবিক একটা বিষয় ছিল। জামায়াতে ইসলামীর আমির একটা আজগুবি চিঠি পাঠিয়েছিলেন বিরোধী দলীয় নেতার দফতরের প্যাডে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী বরাবর। সেই চিঠিতে তার স্বাক্ষর ছিল এবং সেই চিঠিতে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছেন যাতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী পদমর্যাদায় জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা একজন অধ্যাপক মাহমুদুল হাসান তাকে নিয়োগ দেন। মানে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির তিনি পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখছেন যাতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকজন মন্ত্রীকে নিয়োগ করে দেন। মানে এই পুরো আজগুবি চিঠিটার যখন কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না, তখন এটা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রথম আলো যে মঙ্গলবার দিন এই চিঠিটির কথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জেনে ফাঁস করলো, যেখানে তারা বলল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান বিরোধী দলীয় নেতা, যেই খবরে তারা জানালো যে এই চিঠি এসেছে বিরোধী দলীয় নেতার দফতর থেকে, যেখানে তারা জানালো এই চিঠিতে জামায়াত আমিরের স্বাক্ষর আছে, যেখানে তারা সুনির্দিষ্টভাবে জানালো যে জামায়াতে ইসলামী আমির নিজের উপদেষ্টার পদায়ন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাচ্ছেন উপদেষ্টা বা অন্য কোন রকম ক্যাপাসিটিতে না, তিনি সরাসরি মন্ত্রী পদে এই জামায়াতের উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার অনুরোধ করেছেন।
তাতে বুঝতে তখন বাকি ছিল না যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একেবারে শীর্ষ পর্যায় থেকেই সেই চিঠিটি বেরিয়েছে। মানে মন্ত্রীর কাছে একজন জামায়াতে ইসলামের আমিরের মতো প্রভাবশালী রাজনৈতিক নেতার লেখা চিঠি, সে চিঠি প্রথম আলো ফাঁস করে দিল, তা তো নিশ্চয়ই মন্ত্রীর ইঙ্গিতেই হতে হবে, মন্ত্রীর সূত্রেই হতে হবে, অথবা যে সূত্র তা ফাঁস করেছে তাকে নিশ্চিতভাবে মন্ত্রীর একরকম সম্মতিতেই তা ফাঁস করতে হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার তখন সংবাদ মাধ্যমকে জানালেন, জামায়াতের আমির জানতেন না যে উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান এমন একটা চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে পাঠিয়েছেন, এবং তারা যখন জানতে পেরেছেন, জানতে পারা মাত্র মার্চের 2 তারিখেই তারা উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসানকে উপদেষ্টা পদ থেকে অপসারণ করেছেন এবং জামায়াতের আমিরের পররাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন মীর আহমেদ বিন কাসেমকে। শুধু তাই নয়, জামায়াতের আমিরের পক্ষ থেকে তখন এটাও বলা হলো, মিয়া গোলাম পারোয়ার এটাও জানালেন যে তারা নাকি যখনই তারা বুঝেছেন এমন একটা ভুল চিঠি জামায়াতের আমিরের নামে চলে গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তখনই তাদের তরফে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয় এবং ফোনে যোগাযোগ করে সকল প্রকার ভুল বোঝাবুঝির অবসান ঘটানো হয়। খলিলুর রহমান সম্ভবত সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি সরাসরি মুখোমুখি খেলবেন, তিনি জামায়াতে ইসলামী যাতে আর কখনো ভুলেও তার বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, তার বিরুদ্ধে তদন্তের দাবি, এসব নিয়ে রাজপথ কিংবা সংসদ শুরু হতে যাচ্ছে, সংসদ গরম করার কথা কখনো না ভাবে, কাজেই তিনি শায়েস্তা করে ছাড়বেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাকে। তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এরপর আরেকটা বিবৃতি এখন সংবাদ মাধ্যমে দেওয়া হয়েছে, যেখানে তারা সুস্পষ্টভাবে বলছে যে শফিকুর রহমানের উপদেষ্টাকে মন্ত্রী করার অনুরোধ জানিয়ে যে চিঠি বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির পাঠিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে তার সই ছিল এবং তারা বলছেন জামায়াতে ইসলামীর আমির যদি লিখিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুমতি দেন তাহলে তারা ওই চিঠিটা সংবাদ মাধ্যমে পুরোপুরি বিস্তারিত প্রকাশ করে দিতে চান। এবং তারপর সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার প্রেস বিজ্ঞপ্তিতে বলেছিলেন যে জামায়াতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়েছিল এবং সেখানে উক্ত চিঠির বিষয়ে আমির জামায়াত অবগত ছিলেন না, সেটা পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানাচ্ছে যে এ ধরনের কোনো ফোনালাপ সংঘটিত হয়নি। মানে জামায়াতের আমির যে একের পর এক মিথ্যা কথা বলছেন এবং তার মিথ্যা ঢাকতে যে জামায়াতে ইসলাম যেসব বিবৃতি এবং স্পষ্টীকরণ বার্তা সংবাদ মাধ্যমে দিচ্ছে সেগুলো যে একের পর এক মিথ্যায় ঠাসা, খলিলুর রহমান এবং তার মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা স্পষ্টভাবে স্পষ্ট করে দেওয়া প্রয়োজনীয় মনে করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেছেন যে চিঠিটি বিরোধী দলীয় নেতার জাতীয় সংসদের প্যাডে লেখা ছিল। চিঠির বিষয়বস্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসানকে বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ ও সুপারিশ, মানে বিষয়বস্তুতেই মনের সব কথা তার মানে জামায়াতের আমির তুলে ধরেছিলেন আর নিচে তিনিই স্বাক্ষর করেছিলেন। কাজেই পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বিরোধী দলীয় নেতা তার স্বাক্ষরিত চিঠিতে ডক্টর হাসানের দক্ষতা, পেশাদারত্ব ও বিচক্ষণতার প্রশংসা করেছেন। দেশের পররাষ্ট্র নীতিকে একত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাকে উল্লিখিত পদে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রীর নিকট সুপারিশও করেছেন। তিনি বিষয়টিকে বিশেষভাবে বিবেচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। চিঠির নিচে শুধুমাত্র বিরোধী দলীয় নেতার স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরটা কি করে করলেন জামায়াতে ইসলামীর আমির যদি তিনি চিঠির বিষয়বস্তু না জানেন? তার মানে কি জামায়াতে ইসলামী বলতে চাইছে যে শুধু জামায়াতে ইসলামীর আমিরের ওই উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান তিনি শুধুমাত্র জামায়াতের আমিরের অজ্ঞাতসারে তাকে মন্ত্রী বানাতে চিঠিই পাঠিয়ে দেননি, তিনি বিরোধী দলীয় নেতার দপ্তরের প্যাড ব্যবহার করেছেন। এবং সবচেয়ে ভয়াবহ কথা হচ্ছে জামায়াতে ইসলামী তার মানে বলতে চাইছে যে তিনি জামায়াতে ইসলামীর আরেকজন নেতা জামায়াতের আমিরের স্বাক্ষর নকল করেছেন। খলিলুর রহমান তাই এখন বলছেন যে প্রয়োজনে তিনি পুরো চিঠিটাই
প্রকাশ করে দিতে রাজি আছেন যদি জামায়াতের আমির অনুমোদন দেন। বিস্ময় এবং রহস্য যেটা কাটছে না সেটা হচ্ছে জামায়াতের আমির কি সত্যিই ভেবেছিলেন যে বিরোধী দলীয় নেতা হিসেবে মন্ত্রী পদমর্যাদাধারী জামায়াতের আমির তিনি আরেকজন মন্ত্রীকে চিঠি লিখবেন এবং সেই চিঠির ফলে তার একজন উপদেষ্টা মন্ত্রী হয়ে যেতে পারবেন? জামায়াতে ইসলামীর আমির বা দল হিসেবে জামায়াতে ইসলামীর কি বুঝতে অসুবিধা হচ্ছে যে এই সরকারে বা এই মন্ত্রী পরিষদে কোনো নিয়োগে তাদের কোনো এখতিয়ার বা ভাগ নাই? নাকি তাকে কেউ বলেছিল যে এমন একটা চিঠি লিখলে কাজ হতে পারে এবং পরবর্তীতে সেই চিঠি তারই বিরুদ্ধে ব্যবহার হওয়া শুরু হলো যখন প্রয়োজন পড়লো? এটা বোঝা যাচ্ছে না। তবে জামায়াতের আমির একটা বেফাঁস কাজ করে ফেলেছেন সেটা নিশ্চিত, এবং খলিলুর রহমান তাকে শতভাগ শায়েস্তা করে ছেড়েছেন।